গল্পের শুরুতে আমরা একটি গাছের নিচে ছোট্ট একটা বাচ্চাকে কান্না করতে দেখি। মেয়েটা বলে এই গাছের পাপড়িগুলো বৃষ্টির মতো করে ঝরে পড়ত। ফুলের মতো এই বৃষ্টির মধ্যে আমি সবসময় কান্না করতাম। গরমের মধ্যে গাছের মধ্য থেকে সূর্যের আলো আমাকে স্পর্শ করত। মিষ্টি রোদে মাঠ ময়দান ভরে উঠত। শীতের মধ্যে শরীরে স্পর্শ করা ঠান্ডা বরফ ছিল, কিন্তু আমার জীবনে এগুলোর মতো কোনো ভালো মুহূর্ত ছিল না। আমার চোখের সামনে আমার সুখ শান্তি 2 মুহূর্তও টিকত না। আমার খুশি থাকাটা তো অনেক দূরের কথা, ভালো থাকার কথা মনে হলে সেটা আমার সম্পূর্ণটাই কল্পনা মনে হতো। যদি আমাকে এরকমই জীবন কাটাতে হয় তাহলে আমার জন্মই কেন হয়েছে। কিন্তু যখন আমার ওই মানুষটার সাথে দেখা হয়েছে তারপর থেকে আমার জীবনটা সম্পূর্ণ বদলে গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি কায়া নামের এই মেয়েটি মিও নামের এই মেয়েটির সামনে একটা কাপ ভেঙে দিয়ে অনেক অভদ্রভাবে তাকে বলে, তুমি এত ফালতু চা কেন বানিয়েছ? তাড়াতাড়ি গিয়ে আমার জন্য সুন্দর করে একটা চা বানিয়ে নিয়ে আসো। মিও খুবই নম্রভাবে তার কাছে ক্ষমা চেয়ে চা বানাতে চলে যায়। মিও বাহিরে গেলে কায়া বলে, এই মেয়েটা ভালোভাবে একটা চাও বানাতে পারে না, সে তো আমাদের সাইমরি বংশের মান ইজ্জত শেষ করে ফেলবে। কায়ার মা কানকো বলে, তুমি ওর কথা বলো না, ও একদম ওর মায়ের মতো হয়েছে, আর তোমার বাবার জন্যই ওই অমানুষ মেয়েটা এই পৃথিবীতে এসেছে। মিও দরজার বাহির থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে। পরের দৃশ্যে আমরা তাতসুইশি নামের এই লোকটাকে এই বাড়িতে দেখতে পাই। এই 2টা মেয়ে এখানে কাজ করতে করতে কথা বলছিল। কিছুক্ষণ আগে মিস্টার তাতসুইশি এখানে এসেছেন। মনে হচ্ছে তিনি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। মিস কায়া আর মিস মিও ওনারা 2জনেই এখন বিবাহের যোগ্য হয়ে গিয়েছেন। মিও এখান থেকে তাদের 2জনের কথা শুনে এখানে কাজ করতে শুরু করে। তখন সেখানে কোজি নামের এই ছেলেটা এসে মিওকে বলে, আমার বাবা তোমার বাবার সাথে কিছু কথা বলার জন্য এখানে এসেছেন, সেজন্য আমিও চলে এসেছি। ভাবলাম এই বাহানায় তোমার সাথে একটু দেখা হয়ে যাবে। কোজি আর মিও একসাথে বসে কথা বলতে থাকে। কোজি মিওকে একটা মিল্ক ক্যারামেল খেতে দেয়, যেটা খেতে মিওর অনেক ভালো লাগে। কোজি বলে, আমি যখন প্রথম এটা খেয়েছিলাম তখন আমার এত ভালো লেগেছিল যে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি জানতাম তোমারও এইটা অনেক পছন্দ হবে। তোমার ভবিষ্যতে যখনই এটা খেতে ইচ্ছে করবে তখনই তুমি আমাকে বলতে পারো, আমি তোমার খুশির জন্য যে কোনো কিছু করতে পারবো। মিও বলে, আপনার সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। কোজি বলতে থাকে, আমি চাই এরকম মুহূর্ত যেন কখনোই শেষ না হয় যেখানে আমি তোমাকে অনেক ভালো রাখতে পারবো। তবে আমার মনে হয় আমি এটা করতে পারছি না। আমি চাই তোমাকে সবসময় সব বিষয়ে সব দিক দিয়ে সাহায্য করতে, যাতে তোমার চেহারায় সবসময় যেন একটা সুন্দর হাসি থাকে। দৃশ্য পরিবর্তন হয়ে রাতের বেলা যখন মিও কাজ করছিল তখন কায়া তার বাবাকে বলে, খুব শীঘ্রই আমার স্কুল শুরু হচ্ছে, আমি কি সেটার জন্য নতুন একটা কিমোনো কিনতে পারি? কায়ার বাবা মিস্টার শিনিচি বলে, একটা কেন, সারা বছরের জন্য 2-3টা কিমোনো নিয়ে নাও। এটা শুনে কায়া অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারা কেউই মিওকে কিচ্ছু জিজ্ঞাসা করে না। মিও যখন রুম থেকে চলে যাচ্ছিল তখন তার বাবা তাকে বলে, তুমি প্রতিদিন দুপুরবেলা কি করো? মিও বলে, আমি তো সবসময় ঘর পরিষ্কার করতে থাকি। শিনিচি বলে, ঠিক আছে, পরশুদিন দুপুরবেলা সুন্দর মতো রেডি হয়ে থাকবে, আর যখন আমি তোমাকে ডাকবো তখনই এখানে চলে আসবে, বুঝতে পেরেছ? মিও বলে, জি ঠিক আছে, আমি চলে আসবো। ঘুমানোর আগ মুহূর্তে মিও ভাবতে থাকে, বাবা আমাকে এই কথা কেন বললেন? আমি তো এই পরিবারের শুধু একজন চাকরের মতো, সবসময় শুধু ঘরের কাজ করতে থাকি। বাবা এটা জানেন, তবুও উনি আমাকে রেডি হতে কেন বললেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা ভাবতে ভাবতে মিও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিও যখন এখানে কাজ করছিল তখন কাজ করতে করতে তার চেহারায় একটু ময়লা লেগে যায়। তখন সেখানে কায়া এসে হাসতে হাসতে তাকে বলে, তোমাকে দেখতে অনেক বিচ্ছিরি লাগছে, তুমি কি একজন মেহমানকে তোমার এরকম চেহারা নিয়ে স্বাগতম জানাবে? তোমার এই সব কাজকর্মের জন্যই তুমি আমাদের বংশের নাম ডুবিয়ে দিচ্ছ। এটা শুনে মিও অনেক কষ্ট পায়। তারপর মিও যখন এখানে কাজ করছিল তখন কোজি সেখানে আসে। মিও তাকে দেখে খুশি হয়ে দৌড়ে তার কাছে চলে আসে। কোজি বলে, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে এখানে এসেছি, আমি তোমার বাবার সঙ্গে দেখা করব, তাই তোমার সাথে পরে দেখা হবে। এটা বলে কোজি বাড়ির ভিতরে চলে যায়, আর তখনই বাহিরে বৃষ্টি পড়তে শুরু করে। এই মহিলা এসে মিওকে বলে, মালিক আপনার সঙ্গে এখনই দেখা করতে চান, উনি ইমিডিয়েটলি আপনাকে ড্রয়িং রুমে যেতে বলেছেন।
মিও তাড়াহুড়ো করে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। যাওয়ার সময় এই আয়নার দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় তার বাবা তাকে দুপুরবেলা রেডি থাকতে বলেছিল। আর এখনই মিস্টার কোজিকে এখানে আসতে দেখে যেতে যেতে মিও মনে মনে বলতে থাকে, আমার অত একটা আশা করা ঠিক হবে না। প্রত্যেকবারের মতো এইবারও আমার সাথে খারাপ কিছু একটাই হবে। বাবা কখনোই মিস্টার কোজির সাথে আমার বিবাহের কথা বলবেন না। আমার এরকম স্বপ্ন না দেখাই উচিত। স্বপ্নটা ভেঙে গেলে অনেক বেশি কষ্ট হবে। মিও দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে রুমের ভিতরে প্রবেশ করে। মিওর বাবা বলতে থাকে, তাতসুইশি পরিবারের সাথে আমাদের সাইমুরি পরিবারের একটা বন্ধুত্বের সম্পর্ককে আমরা এখন বিবাহের সম্পর্কে পরিবর্তন করতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি কোজি আমার মেয়ের জামাই হবে এবং সে আমাদের পরিবারকে ভবিষ্যতে সামনের দিকে নিয়ে যাবে। এই সফরে যেই মেয়েটা কোজির সঙ্গী হবে সে হচ্ছে আমার মেয়ে কায়া সাইমুরি। মিও মনে মনে বলে, এই আঘাতের জন্য আমি অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম। একটা বাড়ির চাকরের সাথে মিস্টার কোজির মতো এত বড় পরিবারের বিবাহের প্রস্তাব কখনোই আসতে পারে না। এত বড় পরিবার আমার মতো একটা চাকর মেয়েকে কখনোই গ্রহণ করবে না। এরকম সৌভাগ্য আমার নেই। এটা হওয়া কখনোই সম্ভব না। তখন মিওর বাবা মিওকে বলে, তোমার বিয়েটা অন্য পরিবারে হবে। তোমার বিয়ে হবে কুডো পরিবারের সাথে। আর তোমার স্বামীর নাম হলো কিয়োকা কুডো। তিনি হচ্ছেন কুডো পরিবারের উত্তরাধিকারী। মিওর সৎমা তাকে বলে, তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার মতো একটা মেয়ে এরকম একটা ছেলে পেয়েছে। কায়া খোঁচা মেরে বলে, আমি এটা দেখার জন্য অনেক এক্সাইটেড যে তুমি ওই পরিবারে যে কতদিন টিকতে পারো। মিওর বাবা বলে, তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে তুমি তোমার স্বামীর বাড়ির দিকে এগিয়ে যাও। মিও তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার বাবা অনেক রুড ভাষায় তাকে বলে, আমি যেটা বলার বলে দিয়েছি। আশা করি তুমি বুঝে গিয়েছ। তুমি এখনই সবকিছু রেডি করে ফেলো। শুধু এইবার আমার মান-ইজ্জত ডুবিও না। মিও কিছু না বলে রুমের বাহিরে চলে আসে। কিছুক্ষণ পর যখন কোজি রুমের বাহিরে আসে তখন সে এখানে মিওকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন আমরা দেখি কোজির বাবা যখন তাকে বলেছিল তুমি সাইমরি বংশের কায়া সাইমরির সাথে বিয়ে করবে, তখন সে এই বিয়েতে একদমই রাজি ছিল না। কোজি বলে, আপনি আমার উপর এভাবে প্রেসার দিতে পারেন না। কোজির বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি জানি তুমি মিওকে খুশি দেখতে চাও, আর মিওকে খুশি দেখতে হলে তোমাকে এই বিয়েটা করতেই হবে। আমি মিওর বাবার সাথে আগেই কথা বলে ফেলেছি। মিওর বিয়েটা অন্য একটা পরিবারে হয়ে গেলে সে সাইমরি বংশ থেকে বের হতে পারবে, আর তার উপরে যেই অত্যাচারটা হচ্ছে সেটা বন্ধ হবে। তোমার কি মনে হয় এটা ভালো না? কোজি বলে, কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে মিও কি চায়, আর কায়ার সাথে আমাকেই কেন বিয়ে করতে হবে? কোজির বাবা বলে, আমি যা বলার তা তোমাকে বলে দিয়েছি। এখন তোমার কাজ হলো আমার কথা অনুযায়ী চুপচাপ সামনের দিকে এগিয়ে যাওয়া। এইদিকে মিও একটা কাটা গাছের সামনে বসে মনে মনে বলতে থাকে, এটা হচ্ছে আমার মায়ের চেরি ব্লসমের গাছ। আমার যখনই মন খারাপ থাকতো আমি এখানে এসে বসে থাকতাম, আর এই গাছটার সাথে থাকলে আমার মনটা ভালো থাকতো। কিন্তু আজকে আমি এই গাছটাকেও হারিয়ে ফেলেছি। মিও মনকে পাথর করে এখান থেকে উঠে দাঁড়ায়। তখন কোজি মিওকে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি কোনো কাজের না, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। মিও বলে, আপনাকে এটার জন্য ক্ষমা চাইতে হবে না, আসলে আমার ভাগ্যটাই খারাপ। কোজি বলে, তুমি এরকম বলো না, ভাগ্যকে দোষ দিও না। মিও বলে, সমস্যা নেই, হতে পারে যার সাথে আমার বিয়ে হবে তার বাড়িতে যেয়ে আমি খুশি থাকবো। আমার কোনো কিছু নিয়ে কোনো দুঃখ নেই, আমি কাউকেই কোনো দোষ দিচ্ছি না। কোজি বলে, তার মানে কি তুমি আমার উপর রাগান্বিত নও? মিও বলে, অনেক বছর আগে থেকেই আমার রাগ আসা বন্ধ হয়ে গিয়েছে। কোজি বলে, আমি শুধু তোমাকে খুশি রাখতে চেয়েছিলাম। আমরা অতীতে যেভাবে একসাথে সুন্দর সময় কাটিয়েছি ওইভাবে ভবিষ্যতেও কাটাতে চেয়েছিলাম। তখন সেখানে কায়া চলে আসলে মিও কোজিকে বলে, আপনার সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। এটা বলে সে চলে যায়। রাতের বেলা মিও যখন তার সমস্ত কিছু গুছিয়ে ফেলে তখন এই মহিলা এসে মিওকে একটা কিমোনো দিয়ে বলে, এটা আপনার বাবা আপনার জন্য পাঠিয়েছেন। উনি চান আপনি আগামীকালকে এটা পরেই বের হন। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি শুনেছি কিয়োকা কুডো অনেক খারাপ ও জালেম একজন মানুষ। আপনার যেহেতু ওনার সাথে বিয়ে হচ্ছে তাই আপনি একটু সাবধানে থাকবেন। মিও বলে, পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই মহিলাটা মিওর সামান্য এই পরিমাণ জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। মিও বলে, আমার মায়ের সমস্ত স্মৃতিগুলো অনেক আগেই ফেলে দেওয়া হয়েছে, আর সেগুলো বাদে আমার কাছে শুধু এগুলোই রয়েছে।
এই মহিলাটা বলে, আমি জানি আপনি এখানেও কোনো ভালোবাসা পাননি, কিন্তু আমি শুধু এইটুকুই বলতে পারি যে সবসময় নিজের খেয়াল রাখবেন। এটা বলে সে চলে যায়। পরের দিন সকালে মিও এই বাড়িটাকে বিদায় জানিয়ে তার নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তার নিজের মা বেঁচে থাকা অবস্থায় তার অতীতের দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসতে থাকে। মিওর আসল মা বেঁচে থাকতে মিও একদম রাজকন্যার মতো ছিল, কিন্তু সে ছোট থাকতেই তার মা এই নিষ্ঠুর দুনিয়াকে চির বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে যায়। তারপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে তার সৎ মাকে এই বাড়িতে নিয়ে আসে এবং তার কিছু সময় পরেই কায়ার জন্ম হয়। তারপর থেকে কায়া এই বাড়ির রাজকন্যা হয়ে যায় আর মিও হয়ে যায় চাকরানী। সেই ছোট্ট বয়সে বাচ্চা মেয়েটার সাথে তার সৎমা অনেক খারাপ আচরণ করত এবং ওই বয়সেই তাকে এই বাড়ির সমস্ত কাজ করতে হতো। তারপর একদিন তার চোখের সামনে তার মায়ের একমাত্র স্মৃতি ওই চেরি ব্লসমের গাছটাকেও কেটে ফেলা হয়। এটা দেখে সেই ছোট্ট বয়সে সে দুঃখে কষ্টে ওখানেই বসে পড়ে। অনেকক্ষণ সফর করার পর গাছপালা ও প্রকৃতির মাঝে একটা রাস্তা দিয়ে মিও একটা বাড়ির সামনে পৌঁছায় আর বাড়িটাকে দেখে মনে মনে বলে, যেমনটা ভেবেছিলাম বাড়িটা এর থেকেও অনেক বেশি সাধারণ। যাই হোক, সে বাড়ির ভিতরে এসে নক করলে একজন মহিলা দরজা খুলে। মিও তাকে বলে, আমার নাম মিও সাইমোরি, আমি এখানে গিয়োকা কুডোর সাথে বিবাহের জন্য দেখা করতে এসেছি। মহিলাটা মিওকে অনেক আদর যত্ন করে সম্মানের সাথে বাড়ির ভিতরে নিয়ে আসে আর বলে, আমার নাম হলো ইউরি, আমি বিগত অনেক বছর ধরেই এই পরিবারের খেদমতে আছি। আমাদের কুমার সাহেব এখন নিজের রুমে কাজ করছেন, আমি আপনাকে ওখানেই নিয়ে যাচ্ছি, উনি আপনার সঙ্গে দেখা করে অনেক খুশি হবেন। মিও নিজের পরিচয় দিয়ে যখন প্রথমবার তার হবু স্বামীকে দেখে তখন সে অনেক অবাক হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ডে মিওর ভয়েস বলতে থাকে, ওই দিন যখন প্রথমবার আমি ওই মানুষটার সঙ্গে দেখা করেছি তখন থেকেই আমার রঙহীন জীবনটা রঙিন হয়ে গিয়েছে, যেমনটা বৃষ্টির পরে আকাশে রঙে ভরপুর একটা রংধনু চলে আসে। গিয়োকা কুডো মিওকে বলে, এই বাড়িতে থাকতে হলে তোমাকে সবসময় আমার কথা মতোই চলতে হবে। যদি আমি বলি চলে যাও তো চলে যাবে, যদি আমি বলি মরে যাও তো মরে যাবে, আমি কোনো রকম অভিযোগ শুনতে চাই না। মিও বলে, জি, যেমনটা আপনি বলবেন আমি তেমনটাই করব। আপনার যদি আরো কোনো শর্ত থাকে তাহলে আমাকে বলতে পারেন, আর আমাকে এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেয়েটির এত সুন্দর ব্যবহার আর এত আদব কায়দা দেখে গিয়োকা কুডো অবাক হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে মিওর ভয়েস বলে, আর এটার সাথেই গিয়োকা কুডোর সাথে আমার ভবিষ্যতের জীবনটা শুরু হয়েছে। রাতে মিস ইউরি মিওকে তার রুম দেখিয়ে দেয় আর বলে, আমি জানি আপনি মিস্টার কুডোর বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা শুনেছেন, কিন্তু সত্যি বলতে উনি মনের দিক দিয়ে অনেক পরিষ্কার একজন মানুষ। আচ্ছা যাই হোক, আমি চলে যাচ্ছি, আপনি বিশ্রাম নিন। মিও তাকে ধন্যবাদ জানায়। তারপর মিও যখন ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ে তখন জীবনে প্রথম এত সুন্দর ও নরম বিছানায় শুয়ে তার অনেক ভালো লাগে। মিও মনে মনে বলে, আমি তো ভেবেছিলাম এখানে আসলে সবাই আমার উপর হাসাহাসি করবে, আমি তো ভাবছিলাম যে উনি আমাকে লাথি মেরে বাড়ি থেকে যেন বের করে না দেয়। উনি অবশ্যই এটা মনে করছেন যে আমার কাছে হয়তো কোনো জাদু শক্তি রয়েছে, কারণ আমি একজন সাইমোরি বংশের মেয়ে। এখান থেকেই আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই। একদিন শিনিচি মিও আর কায়াকে একসাথে বসিয়ে তাদের পরীক্ষা নিয়েছিল যে কারোর কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে কিনা। সেই পরীক্ষায় কায়া একটা অশরীরী আত্মাকে দেখেছিল, কিন্তু মিও কিছুই দেখতে পায়নি। এটা দেখে শিনিচি কায়াকে বলে, তুমি অশরীরী আত্মাদেরকে দেখতে পারছো, তার মানে তুমি ভবিষ্যতে সুপার ন্যাশনাল অ্যাবিলিটি অর্থাৎ এক প্রকার জাদু শক্তি অবশ্যই পাবে। তারপর থেকে তারা কায়াকে আরো বেশি ভালোবাসতে শুরু করে। কায়ার মা অর্থাৎ মিওর সৎ মা মিওকে উদ্দেশ্য করে কায়াকে বলতে থাকে, তুমি আমার মেয়ে, তুমি ভবিষ্যতে অনেক বড় কিছু করবে, তুমি একদমই ওই বেয়াদব মেয়েটার মতো না, সে তোমার নখের সমান হওয়ারও যোগ্য না। এটা শুনে মিও অনেক কষ্ট পায়। তখন হানা নামের এই মহিলাটি মিওকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মিও বলে, আমি জানি সবাই আমার বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলে, আমার ভিতরে কোনো জাদু শক্তি নেই বলে কেউ আমাকে একটুও ভালোবাসে না। আমার মায়ের ওই চেরি ব্লসমের গাছের মতো কারোরই আমার কোনো প্রয়োজন নেই। সকাল হলে মিও ঘুম থেকে উঠে পড়ে আর বুঝতে পারে সে তার ছোটবেলার ওই ঘটনাটাকে স্বপ্নে দেখছিল। মিও মনে মনে বলে, আমি এখন আর ওই পরিবারের অংশ নই, আমাকে এখন এই বাড়িতেই আমার একটা জায়গা করে নিতে হবে।
মিও উঠে রান্না করতে থাকে। তখন মিস ইউরি চলে আসে আর বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি গতকালকেই এখানে এসেছেন আর আজকে থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছেন। মিও বলে, আমি আপনার জন্য অপেক্ষা করিনি, সেজন্য দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি। মিস ইউরি বলে, না না, কোনো সমস্যা নেই, এটা তো আপনার অধিকার। যত যাই হোক, আপনি আমাদের কুমার সাহেব অর্থাৎ মিস্টার কুডোর হবু স্ত্রী। মিস ইউরি মিওর রান্না করা খাবার দেখে বলে, এটা দেখতে অনেক সুন্দর লাগছে, মিস্টার কুডোর এটা অনেক পছন্দ হবে। অবশ্য এখানে সবসময় আমি রান্নাবান্না করি, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ আমি এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি, তাই তুমি রান্নাবান্নার কাজ দেখে নিলে আমার অনেক সুবিধা হবে, আমি ততক্ষণে অন্য কাজও করতে পারবো। কুডো ঘুম থেকে উঠলে মিস ইউরি তাকে সকালের নাস্তা দিয়ে বলে, আজকের এই নাস্তা মিস মিও নিজের হাতে বানিয়েছেন। কুডো মিওকে তার পাশে বসতে বলে আর বলে, এখন প্রথমে তুমি এই খাবারটা খাও। এটা শুনে মিও একটু আনকমফোর্টেবল হয়ে যায়। কুডো বলে, তুমি এটা খাচ্ছ না কেন? তুমি কি খাবারে বিষ মিশিয়েছ? তুমি ধরা পড়ে গিয়েছ। যতক্ষণ পর্যন্ত না আমি এটা জানতে পারছি এটা খাওয়া আমার জন্য সুরক্ষিত কিনা, ততক্ষণ আমি এটা খাবো না। এটা বলে সে না খেয়েই চলে যায়। আর মিও অবাক হয়ে হা করে ভাবতে থাকে, আমি তো শুধু ওনাকে খুশি করতে চেয়েছিলাম, ভালো খাবার খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু এরকম না করে আমি তো ওনাকে রাগান্বিত করে ফেলেছি। পরের দৃশ্যে আমরা দেখি কুডোর সামনে দাঁড়িয়ে থাকা অনেকগুলো ছেলেদেরকে বলছিল, আমি আশা করছি তোমরা এখানে থেকে এখানকার নিয়ম কানুন মেনে তোমাদের ভিতরকার ন্যাশনাল অ্যাবিলিটিকে আরো শক্তিশালী করে তুলবে। তখনই ইশিতো নামের এই ছেলেটা সবাইকে বলতে শুরু করে, তোমাদের সবার ভিতরেই একটা সুপার ন্যাশনাল অ্যাবিলিটি রয়েছে, যেটা তোমাদের আত্মার পাওয়ার। তোমরা সবাই খুব ভালোভাবেই জানো যে কিছু খারাপ ডেমন্সরা এই শহরে বিগত অনেক বছর ধরে বসবাস করে আসছে। তারা সব সময় মানুষদের ক্ষতি করার চেষ্টা করে এবং শুধুমাত্র আমাদের এই সুপার ন্যাশনাল অ্যাবিলিটি মানব জাতিকে ওই ডেমন্সদের হাত থেকে বাঁচাতে পারে। তখন কুডো সবাইকে বলে, বিগত কয়েক বছরে আমরা ডেমন্সদের অনেকটা হালকা মনে করছি, সেজন্য আমরা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছি। তাই ডেমন্সরা যদি হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে তাহলে আমাদের অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। সেজন্য এরকম কোনো পরিস্থিতি হলে আমি আশা করব তোমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। তারপরে কুডো যখন তার অফিসে বসেছিল তখন তার মনে পড়ে যে যখন সে বাড়ি থেকে বের হচ্ছিল তখন মিস ইউরি তাকে বলেছিল, আপনার খাওয়ার সময় মিস মিওর সাথে ওই রকম ব্যবহার করাটা উচিত হয়নি। উনি আপনার জন্য নিজের মন প্রাণ দিয়ে সকালের নাস্তা বানিয়েছিলেন। উনি এরকম কোনো মানুষ না যে আপনাকে বিষ খাওয়ার জন্য দিয়ে দিবেন। এটা মনে করে কুডো ভাবে মিস ইউরি কখনো কারোর বিষয়ে এতটা গুরুত্ব সহকারে কখনোই কথা বলেন না। অন্যদিকে আমরা মিওকে দেখি, সে বিকেলবেলা তার রুমে বসে বসে ভাবছিল, আমার বিশ্বাসই হচ্ছে না আমি এখানে আসার সঙ্গে সঙ্গেই প্রথম ধাপেই ফেল হয়ে গিয়েছি। যদি মিস্টার কুডো সত্যি সত্যি ওই রকম হয়ে থাকে যেরকমটা মানুষেরা তার বিষয়ে কথা বলে, তাহলে হয়তো আমাকে খুব শীঘ্রই এখান থেকে বের করে দেওয়া হবে। অন্যদিকে আমরা কোজিকে দেখি, সে যখন মিওর বাবার বাড়িতে আসে তখন এখানকার দাসীদেরকে একটা অপ্রয়োজনীয় ভারী জিনিস উঠাতে সাহায্য করে এবং ওই অপ্রয়োজনীয় জিনিসটা মিও যেই রুমে থাকতো ওই রুমে নিয়ে আসে আর মনে মনে বলে, তার মানে মিও এই রুমে থাকতো। যদি তাকে কুডো পরিবার থেকে বের করে দেওয়া হয় তাহলে তাকে জীবনের সবচেয়ে কঠিন একটা সময় পার করতে হবে। যদি এরকমটা সত্যিই হয় তাহলে আমি মিওকে একা ছাড়তে পারবো না, আমাকে কিছু একটা করতেই হবে। অন্যদিকে কুডো যখন বাড়িতে ফিরে যায় তখন মিও বলে, আজকে সকালে যেটা হয়েছে সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি আপনাকে রাগান্বিত করতে চাইনি। যদি আপনার জায়গায় আমি হতাম তাহলে আমিও কোনো অপরিচিত মানুষের হাতের বানানো খাবার কখনোই খেতাম না। আমি একটু মাথা খাটালেই কখনোই আমার দ্বারা এরকম ভুল হতো না। আজকের রাতের খাবারটা মিস ইউরি নিজের হাতে বানিয়েছেন আর আমি আপনাকে একদম সত্যি কথা বলছি, ওই খাবারে বিষের মতো কোনো কিছুই নেই। কুডো বলে, তুমি এরকম মনে করো না যে আমি তোমার উপর সন্দেহ করছি, আমি আসলে যাকে এখনো চিনি না তার হাতের খাবার খেতে চাইনি। তারপর কুডো যখন খাবার খেতে বসে তখন সে বলে, খাবার তো ঠান্ডা হয়ে গিয়েছে। মিও বলে, আমাকে ক্ষমা করে দিন। কুডো বলে, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার প্রত্যেকটা নিঃশ্বাসেই সবার কাছে শুধু ক্ষমা চাইতে থাকো, এরকমটা কেন? যারা কোনো কারণ ছাড়া শুধু ক্ষমা চাইতে থাকে তাদের কোনো সম্মান থাকে না। তুমি কি খাওয়া দাওয়া করেছো? মিও বলে, না, আমি এখনো খাওয়া দাওয়া করিনি। কুডো বলে, তুমি তোমার জন্য খাবার কেন বানাওনি? নাকি মিস ইউরি যাওয়ার সময় তোমার জন্য খাবার বানিয়ে দিয়ে যায়নি? মিও বলে, না না, এখানে উনার কোনো দোষ নেই,
আসলে আমারই ক্ষুধা ছিল না, সেজন্যই আমি মিস ইউরিকে আমার জন্য খাবার বানাতে নিষেধ করেছিলাম। কুডো বলে, তোমার কি শরীর ঠিক আছে? মিও বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। তারপর কুডোর যখন খাওয়া শেষ হয় তখন মিও বলে, আমি আপনার জন্য গোসলের পানি গরম করে দিচ্ছি। কুডো বলে, ওইটা আমি নিজেই করে নেব, আমি এটা অনেক আগে থেকেই করে আসছি। চুলার উপরে পানি গরম হতে যেই পরিমাণ সময় লাগে আমি আমার স্পেশাল এবিলিটি দিয়ে অনেক কম সময়েই পানি গরম করে ফেলি, তাই তোমাকে যেটা করতে বলা না হয় ওইটা করার কোনো প্রয়োজন নেই। মিও মনে মনে বলে, আমার কাছে কোনো স্পেশাল পাওয়ার নেই, আমি তো এটারও যোগ্য নই যে ওনার জন্য পানি গরম করতে পারবো, আমি কোনো কাজের না, আমি কিচ্ছু পারি না। পরের দৃশ্যে আমরা দেখি কুডো গোসল টোসল শেষ করে মিওকে বলে, আজকে সকালে খাবার না খাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও, আসলে আগামীকালকে মিস ইউরির আসতে একটু দেরি হয়ে যাবে, তাই আমি চাই আগামীকাল সকালে তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানাও, কিন্তু আমাকে বিষ খাইয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলে তুমি ধরা খেয়ে যাবে। মিও বলে, এরকম কথা বলবেন না, আমাকে বিশ্বাস করুন আমি কিচ্ছু করব না। কুডো বলে, খাবার রান্না করতে কোনো অসুবিধা হবে না তো? মিও বলে, একদমই না। কুডো বলে, পানি এখনো গরম রয়েছে, তুমি চাইলে গোসল করতে পারো। মিও মনে মনে কুডোকে ধন্যবাদ জানায়। তারপর গোসল করার সময় মিও ভাবছিল, মিস্টার কুডো আমাকে আরও একটা সুযোগ দিয়েছেন, যত যাই হয়ে যাক আমি ওনাকে হতাশ করতে পারবো না। তখন আমরা মিওর অতীতের একটা দৃশ্য দেখতে পাই। অনেক বছর আগে মিও যখন অনেক ছোট ছিল তখন সে তার মায়ের যে কয়টা শেষ স্মৃতি বাঁচিয়ে রেখেছিল, একদিন মিওর সৎমা ওই সব স্মৃতিগুলোকে ফেলে দিয়েছিল। এটা দেখে মিও কান্না করতে করতে যখন তার মায়ের জিনিসগুলো ফেরত নিতে চায় তখন মিওর সৎমা তাকে অনেক অসভ্য ভাষায় কথা শুনিয়ে একটা রুমের ভিতরে বন্দি করে দিয়েছিল। মিওর বাবা এই সমস্ত কিছু দেখছিল কিন্তু সে কিচ্ছু বলেনি। মিও ঘন্টার পর ঘন্টা ওই অন্ধকার রুমের মধ্যে ভয়ে কান্না করছিল। এইসব দেখে শুধুমাত্র হানা নামক একজন মহিলা মিওর পক্ষে কথা বলেছিল এবং মিওর সৎমা ও মিওর বাবার এইসব ব্যবহারের বিরুদ্ধে যে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, যার কারণে হানা নামক ওই মহিলাকে ওই দিনই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন হঠাৎ করে মিও ঘুম থেকে উঠে পড়ে আর বুঝতে পারে সে এগুলো স্বপ্ন দেখছিল। মিও মনে মনে বলে, ওই দিন হানাকে চাকরি থেকে বের করে দেওয়ার পর থেকে আমি উনাকে আর কোনোদিনও দেখিনি। আমি শুধু এইটুকুই আশা করছি যে হানা যেখানেই থাকুক অনেক ভালো থাকুক। তারপর মিও রেডি হয়ে যখন সকালের ব্রেকফাস্ট বানানোর কাজ করছিল তখন হঠাৎ করে মিস ইউরি চলে আসে আর বলে, আপনি তো অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছেন। মিও বলে, হ্যাঁ, কারণ আমি মনে করেছিলাম আপনি আজকে দেরি করে আসবেন। মিস ইউরি বলে, হ্যাঁ, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, আমি কুমার সাহেবের জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি, আপনি একদমই চিন্তা করবেন না। মিও যখন বলে আজকে মিস্টার কুডো আমার হাতের রান্না খেতে চান তখন মিস ইউরি অনেক খুশি হয়ে যায়। মিও অনেক নার্ভাস হয়ে বলে, আজকে উনি প্রথমবার আমাকে রান্না করতে বলেছেন, জানি না ওনার খাবার পছন্দ হবে কিনা। মিস ইউরি বলে, উনি অবশ্যই পছন্দ করবেন, আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। রান্নাবান্না শেষ করে তারা দুইজন সকালের খাবার একসাথে খেতে বসে এবং মিওর হাতের রান্না খেয়ে কুডোর অনেক ভালো লাগে। কুডো বলে, মিস ইউরি যেরকম রান্না করেন ওনার থেকে এই খাবারের টেস্ট একটু ভিন্ন, কিন্তু কোনোভাবেই খারাপ নয়। এটা শুনে মিও অনেক খুশি হয়ে যায় আর খুশিতে কান্না করতে থাকে। কুডো বলে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ব্যাকগ্রাউন্ডে মিওর ভয়েস বলে, আমার মনেই নেই যে শেষবার আমার প্রশংসা কবে করা হয়েছিল। তখন মিস্টার কুডো এখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, আমি বুঝতেই পারছি না ওই মেয়েটার পুরো জীবন কিভাবে কাটিয়েছে। সে এত পুরনো একটা কিমোনো পরিধান করে যেটা দেখে মনে হয় কিমোনোরও বয়স হয়ে গিয়েছে। তাকে দেখতে এতই ক্লান্ত আর অসুস্থ মনে হয় যে কেউ দেখে বলে দিবে যে তার সাথে অনেক খারাপ ব্যবহার করা হতো। তার হাতে কাজ করতে করতে শত শত ক্ষত চিহ্ন হয়ে গিয়েছে, দেখে মনেই হয় না যে সে এত বড় পরিবারের একটা মেয়ে। তারপর কুডো মিস ইউরিকে বলে, এটা কি কখনো সম্ভব যে এত বড় একটা পরিবারে জন্মগ্রহণ করার পরেও তার সাথে একজন চাকরের থেকেও খারাপ ব্যবহার করা হতো? মিস ইউরি বলে, আমারও এরকমটাই মনে হয়। কুডো বলে, আপনার কি মনে হয়? আমি ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে কিছু বলবে? মিস ইউরি বলে, আমার মনে হয় না সে এত সহজে কোনো কিছু বলবে। কুডো বলে, আপনি সবসময় ওর উপর নজর রাখবেন আর সাইমরি পরিবারের বিষয়ে আমি খোঁজ খবর লাগাচ্ছি। মিস ইউরি বলে, ঠিক আছে, এরকমটা প্রথমবার হয়েছে যে আপনি একটা মেয়ের উপর এতটা আগ্রহ দেখাচ্ছেন। সত্যি বলতে যদি আপনি ওনার সাথে আপনার মনের কথাগুলো শেয়ার না করেন তাহলে সে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে।
কুডো বলে, আমি আজ পর্যন্ত যে কয়টা মেয়ের সঙ্গে দেখা করেছি তাদের নজর হয় আমার টাকার উপরে ছিল, না হয় আমার ক্ষমতার উপরে ছিল। মিস ইউরি বলে, কিন্তু মিস মিও এরকম না, হয়তো সৃষ্টিকর্তাই তাকে আপনার জন্যই এখানে পাঠিয়েছেন। তারপর কুডো তার কাজের জন্য বেরিয়ে পড়ে। আর এটার সাথে এই সিরিজের 2য় নাম্বার পর্বটি এখানেই শেষ হয়।